ইহাদের কথাই বলিব। জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত জীবনযাত্রার স্রোত আপন মনে উপল বিকীর্ণ অজানা নদী খাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে। তাহাদের সহিত পরিচয় স্মৃতি আজও ভুলিতে পারি নাই, কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল। বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়। তাই এই কাহিনীর অবতারণা। লিখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরণ্যক। প্রস্তাবনা। সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাজ খেসিয়া বসিয়াছিলাম। নিকটে একটা বাদাম গাছ। চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরীক্ষার ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লপটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। পরক্ষণেই পলাশির গেটের পথে মোটর হর্নের আওয়াজে সেই ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়। কলিকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লপটুলিয়ার বহিয়ার কি আমজাবাদের সে অরণ্য ভূভাগ, সে জ্যোৎস্না, সেই তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধুধু ঝাউবন আর কাশবনের চর, দিগ্বলয় লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীলগাইয়ের দলের দ্রুত পদধ্বনি, খররৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডির জলের ধারে পিপাসার্ত বন্য মহিষ, সে অপূর্ব মুক্ত শিলাশ্রিত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্ত পলাশের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় বুঝি কোনো অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম। শুধু বনপ্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম। কুন্তা মুসাম্মাত, কুন্তার কথা মনে হয়। এখনো যেন সুংঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে লইয়া বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার যাত্রার ব্যস্ততায় ব্যস্ত। নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আমজাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে ইদারার কাছে দাঁড়াইয়া আছে। মনে হয় ধাতুরিয়ার কথা, নাটুয়া বালক ধাতুরিয়া। দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল। লপটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খাইতে পারিয়া কি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে। কোঁকড়া কোঁকড়া চুল, ডাগর চোখ, একটু মেয়েলি ধরনের ভাবভঙ্গি। বছর 13-14 বয়সের সুশ্রী ছেলেটি। সংসারে বাপ নাই, মা নাই, কেহ কোথাও নাই। তাই সেই অল্প বয়সেই তার নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়। সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার। মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহুকে। আমার খড়ের বাংলোর কোণটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁটি দিয়া কাটিতেছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট কুঁড়ে ঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাড়ে 3টি মহিষ চড়াইতেছে আর আপন মনে গান গাইতেছে, দয়া হইজি। মহালিখারূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে।
লবটুলিয়া বৈহারের সর্বত্র হলুদ রঙের গোলগলি ফুলের মেলা। দ্বীপ্রহরে তাম্রা রৌদ্রদগ্ধ দিগন্ত বালির ঝড়ে ঝাপসা। রাত্রে দূরে মহালিকারূপের পাহাড়ে আগুনের মালা। শালবনে আগুন দিয়াছে। কত অতি দরিদ্র বালক বালিকা, নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন, গায়ক কাঠুরে ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল। অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ভাঙা গর্তের ধারে বিরাট আকায় বন্য মহিষদের দেবতাকে তারা দেখিয়াছিল। ইহাদের কথাই বলিব। প্রথম পরিচ্ছেদ। 15-16 বছর আগেকার কথা। বিএ পাশ করিয়া কলিকাতায় বসিয়া আছি। বহু জায়গায় ঘুরিয়াও চাকুরি মিলিল না। সরস্বতী পূজার দিন মেসে অনেক দিন ধরিয়া আছি, তাই নিতান্ত তাড়াইয়া দেয় না। কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে। মেসে প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে। ধুমধামও মন্দ নয়। সকালে উঠিয়া ভাবিতেছে আজ সব বন্ধ, 2-1 জায়গায় একটু আশা দিয়াছিল, তা আজ আর কোথাও যাওয়া কোনো কাজের হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় এক টুকরা কাগজ হাতে দিয়া গেল। পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে। আমার কাছে 2 মাসের টাকা বাকি। আমি যেন চাকরের হাতে অন্তত 10টি টাকা দিই, অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে। কথা খুব ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়েকানা পয়সা। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। পাড়ার নানা স্থানে পূজার বাজনা বাজিতেছে। ছেলে মেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে। অভয় ময়রার খাবারের দোকানে অনেক রকম নতুন খাবার থালায় সাজানো। বড় রাস্তার ওপারে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়া আছে। বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবিলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলের চাকরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি, অথবা বসিয়া ঠিক নাই। চাকুরির খোঁজে হেন মার্চেন্ট অফিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের অফিস নাই, হেন বড় লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10 বার না হাঁটাহাঁটি করিয়াছি। কিন্তু সকলেরই এক কথা, চাকুরি খালি নাই। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলে একসঙ্গে থাকিতাম। বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনি আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তার পক্ষে ভেলার কাজ করিতেছে। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুল ভাঙা কাঠও নাই। যতদূর হাবুডুবু খাইবার তাহা খাইতেছি। সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম। তাহার আরেকটা কারণ। সতীশ বলিল, এই যে কোথায় চলেছ সত্যচরণ? চলো হিন্দু হোস্টেলে ঠাকুর দেখে আসি, আমাদের পুরনো জায়গাটা। আর ওবেলা বড় জলসা হবে, এসো। ওয়ার্ড 6-এর সেই অবিনাশকে মনে আছে? সেই যে ময়মনসিংহের কোন জমিদারের ছেলে, সে যে আজকাল বড় গায়ক। সে গান গাইবে। আমায় আবার একখানা কার্ড দিয়েছে, তাদের স্টেটের 2-1টা কাজকর্ম মাঝে মাঝে করি কি না। এসো, তোমায় দেখলে সে খুশি হবে। কলেজে পড়িবার সময় আজ 5-6 বছর আগে আমোদ পাইলে আর কিছু চাহিতাম না। এখনও সে মনের ভাব কাটে নাই দেখিলাম। হিন্দু হোস্টেলে ঠাকুর দেখিতে গিয়ে সেখানে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ পাইলাম।
কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে। তাহারা কিছুতেই আসিতে দিতে চাইল না। বলিলাম, বিকেলে জলসা হবে, তা এখন কি? মেস থেকে খেয়ে আসবো এখন। তাহারা সে কথায় কর্ণপাত করিল না। কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিনটা উপবাসে কাটাইতে হইত। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়া মেসের লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না। তখন একটা টাকাও দিই নাই। এ বেশ হইল। পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বৈকালের জলসার আসরে গিয়া বসিলাম। আবার ৩ বৎসর পূর্বের ছাত্র জীবনের উল্লাস ফিরিয়া আসিল। কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম, মেসের ম্যানেজারের মুখ হাঁড়ি করিয়া বসিয়া আছে কি না আছে, ঠুংরি ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে দেনা মিটাইতে না পারিলে কাল হইতে বায়ু ভক্ষণের ব্যবস্থা হইবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হইল। হিন্দু হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিংয়ের ক্লাসে চাইছিলাম। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকর্তা আর আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষের তুমুল তর্কের পরে সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই হইতে অবিনাশের সঙ্গে বন্ধুত্ব হইয়া যায়। যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলিল, চলো, আমার গাড়ি রয়েছে, তোমাকে পৌঁছে দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া দিয়া বলিল, শোনো, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে, বিকেলে 4টের সময়। ভুলো না যেন। 33-2 লিখে রাখো তো নোট বইয়ে। পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম। বন্ধুর বাড়িও বাহির করিলাম। বাড়ি খুব বড় নয়, তবে সামনে পিছনে বাগান, গেটে উইস্টারিয়া লতা, নেপালি দারোয়ান ও পিতলের প্লেট। লাল সুরকির বাঁকা রাস্তা, রাস্তার একধারে সবুজ ঘাসের লন, অন্য ধারে বড় বড় মুচকুন্দ চাঁপা ও আম গাছ। গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড়লোকের বাড়ি বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায় নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই বসিবার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাহারা কেহই নাই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে দেশে গিয়াছিলেন, এখনো কেহই আসেন নাই। এ কথা ও কথার পর অবিনাশ বলিল, এখন কি করছো সত্য? বলিলাম, জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতুম, সম্প্রতি বসেই আছি একরকম। ভাবছি আর মাস্টারি করব না। দেখছি অন্য কোনো দিকে যদি 2-1 জায়গায় আশাও পেয়েছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড় লোকের ছেলে, মস্ত বড় স্টেট ওদের, তার কাছে চাকুরির উমেদারি করিতেছি, এটা না দেখায় তাই কথাটা বলিলাম। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়েছিলে না? বলিলাম, পাশও করেছি, কিন্তু ওকালতি করবার মতিগতি নেই। অবিনাশ বলিল, আমাদের একটা জঙ্গলমহল আছে পূর্ণিয়া জেলায়, প্রায় 20-30 হাজার বিঘে জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার ওপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তর ভার দেওয়া চলে না। আমরা এখন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম। অবিনাশ বলে কি, যে চাকুরির খোঁজে আজ 1 বছর কলিকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতে সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তবুও মান সম্মান বজায় রাখিতে হইবে। অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম, ও আচ্ছা, ভেবে বলবো। কাল আছো তো? অবিনাশ খুব খোলাখুলি ও দিলদরিয়া মেজাজের মানুষ। বলিল, ভাবাভাবি রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখতে বসছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি,
জমিদারির খুন কর্মচারী আমরা চাই নে, কারণ তারা প্রায় চোর। তোমার মতো শিক্ষিত বুদ্ধিমান লোকের সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। 30,000 বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি যাত্রার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে আজ আলাপ নয়, তোমার নারী নক্ষত্র আমি জানি। তুমি রাজি হয়ে যাও, আর এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এ গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএনডাব্লিউ রেলওয়ের একটা ছোট্ট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত, শীতল শান্ত বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন, যেমনই উদার প্রান্তর আর ওই দূরের নীল বনশ্রেণী তেমনই।